প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিনে। প্রতিদিনের মতো আজকেও আমাদের দুজন বিশিষ্ট আলোচক উপস্থিত আছেন জনাব শাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার দৈনিক সমকাল। উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। দর্শক, আমরা দেখে নিই আজকের পত্রিকার শিরোনামগুলো কি কি। ভোরের কাগজ, আরো ভারী বর্ষণের আশঙ্কা, ৩ নম্বর সতর্কতা সংকেত। ভূমিধসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক। চট্টগ্রামে পাহাড় ধস, 14 মরদেহ উদ্ধার, আগে মাইকিং করলেও সরেনি 6 পরিবার। উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির রেকর্ড। জয় দিন, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত 13। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ঝুঁকিতে শতাধিক পরিবার। মানব জমিন, মনমোহনের বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বিবিসির প্রতিবেদন। বিপাকে খাদ্য অধিদপ্তর, ঢাবি ভিসিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। এবার সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন। বাংলাদেশ প্রতিদিন, জঙ্গি ঘাঁটি নির্মূল করতে না পারলে দেশের বড় ক্ষতি হতে পারে, হানিফ। চট্টগ্রামে পাহাড় ধসে নিহত 12। 2 নেত্রীকে মাইনাস করতে মতিউর রহমানের সেই ফর্মুলা। The Independent, ministers, MPs refuse to submit wealth info. Landslide kills 14 in Chittagong. Daily Sun, landslide kills 12 in Chittagong. BNP to announce agitation programs tomorrow. Ensure enforcement of tax rule for foreigners. PMO asks immigration. দৈনিক করতোয়া, আগস্টের মধ্যে সকল জেলায় ই সার্ভিস সেন্টার চালু হবে। চট্টগ্রামে পাহাড় ধসে মা ও ছেলে মেয়ে সহ নিহত 14। বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় 90 বছর উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। চলতি মাস থেকে নতুন করে বিদ্যুৎ সংযোগ। ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তিনি 1921 সালের যে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি ছাত্রাবাস নিয়ে যাত্রা শুরু হয়। সেই 3টি ছাত্রাবাসের মধ্যে 2টি ছাত্রাবাসে, এক জগন্নাথ হল আর সলিমুল্লাহ মুসলিম হল, এই 2টি হলে কিন্তু রবীন্দ্রনাথের পদচারণা ঘটেছিল এবং তিনি তার সলিমুল্লাহ মুসলিম হলের সম্বর্ধনা সভায় তিনি একটা বক্তৃতায় দিয়েছিলেন, অসাধারণ বক্তৃতা। সেই বক্তৃতার একটি লাইন ছিল, বিদ্যা শিক্ষার নিম্নতর লক্ষ্য হচ্ছে ব্যবহারিক সুযোগ লাভ, আর উচ্চতর লক্ষ্য মানব জীবনের পূর্ণতা সাধন। আজকের উচ্চ শিক্ষার যে মানব জীবনের পূর্ণতা সাধন, এবং তিনি যেটা বলতে চেয়েছিলেন যে ব্যবহারিক সুযোগ লাভ, এই দুটোর যে উচ্চ শিক্ষার যে কথা উনি বলেছেন। আজকের দিনে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, এই বিষয়টা চমৎকার ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এই একই কথা কিন্তু আমি বিভিন্ন পর্যায়ে আমার ক্লাসে বলার চেষ্টা করি যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে মুক্ত বুদ্ধি চর্চার একটি ক্ষেত্র হবে। এটা কিন্তু একেবারে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে আমরা যে এগুলো পড়াই, সেগুলো পড়ে এক একজন ডিগ্রি নিয়ে যেটি হয়, আমরা একটা স্কিল লেবার তৈরি করি, ওয়ার্কফোর্স তৈরি করি সমাজের জন্য, সেটি তো একটি ব্যাপার আছেই। তো একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল যে জায়গাটি, সেটি হচ্ছে যে মুক্তবুদ্ধি চর্চা, এবং এখানে ছাত্রদের সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন হওয়ার প্রয়োজন আছে। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ইতিহাস আমরা দেখি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বরাবরই
জাতির প্রয়োজনে তাদের অবদান রেখেছে, তাদের এই যে চৈতন্যের যে বিকাশের যে বিষয়টি সেটি কিন্তু খুবই জরুরি। তো আমরা এখন বিশ্ববিদ্যালয় যেটি, সেখানে আমাদের দেশে আরো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য আরো বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, অনেকটা হয়ে গেছে এরকম যে আমরা শ্রমিক তৈরি করছি। কেউ কম্পিউটার সায়েন্স পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ বিবিএ পড়ছে, এবং তারা যে যার ক্ষেত্র থেকে ওই কাজটি সঠিকভাবে স্কিলভাবে করার দক্ষতা অর্জন করছে ঠিকই, কিন্তু এনলাইটমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আলো বলতে যেটা বুঝি, শিক্ষার যে সঠিক অর্থে যে আলোটা, সব ধরনের জ্ঞানের যে এক্সপোজার যে জিনিসটা, সেই জিনিসটা খুবই দরকার। এবং মুক্ত মনে কথা বলার যে ফ্রিডমটা, সেটা কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে থাকার যথেষ্ট প্রয়োজন আছে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনার, এটা খুব, আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখে থাকবেন, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি আছে শিক্ষা নিয়ে। তিনি বলেছেন, সুশিক্ষার লক্ষণ এই যে তা শুধু তথ্য দেয় না, সত্য দেয়। অ্যাবসলিউটলি, এই বিষয়টা তো আমি সবসময় এমফাসাইজ করি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও। সেটা হচ্ছে যে সত্য কিন্তু নট নেসেসারিলি নিরপেক্ষ হবে, সত্য কিন্তু কোনো না কোনো পক্ষে যেতে পারে, সেটি অন্য বিষয়, কিন্তু সত্য সত্যই, এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকে। এবং আমরা অনেক সময় আমরা সমাজে আমরা তথাকথিত নিরপেক্ষ একটি ইমেজ তৈরি করার জন্য আমরা ব্যালেন্স করে অনেক সময় কথা বলি, সেটাও কিন্তু সত্যের অপলাপ এক অর্থে। তো শিক্ষা আমাকে যেটি দিবে সেটি হচ্ছে, প্রথম যে জিনিসটি দিবে সেটি হচ্ছে আমার সততা। কিন্তু শুধু সততা এককভাবে কাজ করে না, তার সাথে দরকার সাহস নিয়ে সত্য কথা বলা, এবং এই দুটো বিষয় খুবই দরকার। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এর সাথে সাথে রবীন্দ্রনাথ কিন্তু এটাও বলছেন যে আংশিক সত্য এবং অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। অ্যাবসলিউটলি। এবং বিদ্যাসাগরের যদি একটা এক্সাম্পল দেই, উনি যখন গোটা ভারত উপমহাদেশ জুড়ে স্কুল তৈরি করার একটা প্রচেষ্টা নিলেন এবং বিভিন্ন জায়গায় উনি স্কুল বানিয়ে যাচ্ছিলেন, উনি কিন্তু নিজে পায়ে হেঁটে বিভিন্ন স্কুল পরিদর্শন করতেন। এর মধ্যে একটি বিদ্যালয়ের পাশে এসে উনি খুবই ক্লান্ত, এবং পাশে এসে একটি গাছের নিচে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন, এবং উনি শুনতে পাচ্ছিলেন শিক্ষক কি শিক্ষা দিচ্ছে। এবং শুনতে যে উনি শুনলেন যে শিক্ষক আহ্নিক গতি, বার্ষিক গতি যে বিষয়টি দিন রাত কিভাবে হয় তার একটি আপনার মিথোলজিক্যাল ব্যাখ্যা দিচ্ছে, সায়েন্টিফিক ব্যাখ্যা না দিয়ে। এবং তখন ওনার মধ্যে যে চেতনাবোধ হলো যে আমি কি করছি, আমি শিক্ষা প্রচারের জন্য স্কুলের পর স্কুল বানিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে দেখতে হবে যে কুশিক্ষা অশিক্ষার চেয়ে ভয়ঙ্কর বেশি। কাজে অ্যাবসেন্স অফ এডুকেশন ইজ ইভেন বেটার দেন আপনার কুশিক্ষা যে জিনিসটি। কাজে শিক্ষা হতে হবে সঠিক সুশিক্ষা, যেটি আমাকে যে নলেজ দিবে, যে জ্ঞান দিবে, যে আলো দিবে, সেটিকে সততার সাথে সাহসের সাথে ব্যবহার করার এই কম্বিনেশন যদি করতে না পারি, শুধু যদি আমি জ্ঞানী হই, আমার যদি সততা এবং সাহস না থাকে, আমি জ্ঞান পাপী হয়ে যেতে পারি। কাজে এই তিনটা জিনিসের সমন্বয় খুবই দরকার, যার পুরোটাই কিন্তু বিশ্ববিদ্যালয় আমাকে দিবে। এবং আপনি যে কথাগুলো এখন এতক্ষণ ধরে বললেন, আপনি দেখবেন যে স্যার এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি যে সৃষ্টি লগ্নে যে রকম ভূমিকা রেখেছেন, এবং তার বক্তৃতার মধ্যে কিন্তু কনভোকেশন স্পিচে কিন্তু এই কথাগুলোই আছে স্পষ্ট করে। আমি শাহিদ ভাই আপনার কাছে একেবারে শতভাগ একজন বিনয়ী মানুষ। এই মানুষটির উপরে আজকে যে হামলাটা হলো, গতকালকে যে বোমা হামলাটা হলো, এটা নিঃসন্দেহে একটি লজ্জাস্কর একটা ঘটনা। এবং সেটা কোন দিন? যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে। কারা করছে আমরা এই প্রশ্নে কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে যারা হরতাল পালন করেন এবং হরতালের আগের দিন নানা রকমের অপকর্ম করে থাকেন, গাড়ি পুড়িয়ে থাকেন, জনগণের সম্পদ নষ্ট করে থাকেন, এর সাথে একটা মিল আমি কেমন দেখতে পাই যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন ধর্মঘট ডেকেছে এবং বলা হচ্ছে যে সেই ধর্মঘটটা যেন পালন হয়, তারই পরিবেশ সৃষ্টি করার জন্য এই নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রিয় ঘটনাটা আছে। এখানে একটু আমি সংযোগ করতে চাই শাহেদ ভাইয়ের সাথে। এই যে আমরা যে শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষার কথা বলছি, এই ধরনের কার্যক্রম কিন্তু কুশিক্ষার একটি ভয়ঙ্কর রূপ। কুশিক্ষার একটি ভয়ঙ্কর রূপ। আমরা যদি শিক্ষা থেকে কুশিক্ষায় চলে যাই, তাহলে এটা কোন ধরনের রূপ নিতে পারে আমরা দেখতে পাচ্ছি। কাজে সামাজিকভাবে কিন্তু কুশিক্ষার বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 1996 সাল থেকে 2001 পর্যন্ত যখন গত মেয়াদে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সাউথ ইস্ট ইউনিভার্সিটির মধ্যে রেটিং এ নাম্বার 1 ছিল, এবং বিশ্ববিদ্যালয় একদিন অনির্ধারিত বন্ধ হয়নি। এবং এবারও যে 2.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্ধারিত কোনো বন্ধ হয়নি। যাক, এই প্রসঙ্গ যদি সুযোগ পায় আবার ফিরে আসবো। আমাদের কাছে প্রিয় দর্শক আরো কয়েকটি পত্রিকা এসেছে, শিরোনামগুলো দেখি। দৈনিক ইত্তেফাক, পাহাড় ধসে নিহত 14, চট্টগ্রামে আবার দুর্ঘটনা, 3 জন নিখোঁজ, আহত 3।
পথ জানা নেই পথ শিশুদের, এটি মন্তব্য প্রতিবেদন। মনমোহন সিং এর বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অনুকূল নয়, এম মোর্শেদ খান। মৃত্যু ঝুঁকিতে টিলার কয়েক লাখ মানুষ, দৈনিক ইনকলাব। মনমোহনের বক্তব্যে সারা দেশে তোলপাড়। সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে বিমানে তোলপাড়। বৃহত্তর ঐক্য গড়তে যাচ্ছে বিরোধী দল। বাংলাদেশ সময়, চট্টগ্রামে আবারও পাহাড় ধস, মাটি চাপায় 14 জনের মৃত্যু। বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত। রাজধানী সহ সারা দেশে ভারী বর্ষণ, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। আনন্দ উচ্ছ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আরাফাত ভাই, আপনার কাছে যে বিষয় নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করতে চাই, একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে চলতি মাস থেকে নতুন করে বিদ্যুৎ সংযোগ। আর বিদ্যুৎ হচ্ছে আমাদের যে প্রাণস্পন্দনের যে মূল জায়গাটি, এবং এই বিদ্যুৎ কথা আসলেই আসে গ্যাস, এবং গ্যাসের সাথে অঙ্গাঙ্গি যুক্ত। আমি একটু ইতিহাস থেকে বলি। 1901 সালে 7ই ডিসেম্বর এই আমাদের সেই আহসান মঞ্জিলে কিন্তু আপনার বিদ্যুৎ সংযোগের যাত্রা শুরু হয়, এবং তখনকার যে বাংলার অফিসিয়েট লেফটেন্যান্ট গভর্নর মিস্টার বল্টন, তিনি এই লিভার চেপের উদ্বোধন করেন। এবং সেই সময়টি একমাত্র প্রাদেশিক এই অবস্থায়, যে প্রাদেশিক যে প্রদেশগুলো ছিল, সেখানে দেখবেন একমাত্র দার্জিলিং ছাড়া কোথাও পাওয়ার স্টেশন ছিল না সেই বিদ্যুৎ। কিন্তু আজকের সেই বিদ্যুতের যে সংকটের জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক হাবুডুবু খাচ্ছি। তাতে মূল সমস্যাটা হচ্ছে গ্যাস। আপনি বেশ কয়েক টেলিভিশন চ্যানেলে কিন্তু খুব স্পষ্ট করে বিশ্লেষণ করেছেন যে যে কনক ফিলিপসের সঙ্গে যে চুক্তিটি, সেই চুক্তিটি কত ইতিবাচক বিষয়। অবশ্যই আমি আপনাদের দিকে শুরু করতে চাই একটি বিষয় নিয়ে, যে এই যে বার বলা হচ্ছে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো কতটুকু সঠিক? দেখুন, মূল কথা হচ্ছে যে এনার্জি যেটি বিদ্যুৎ তৈরি করে, সেটি কয়লা হোক বা গ্যাস হোক বা ফার্নেস অয়েল হোক, এটি হচ্ছে মূল জায়গা যেগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, রিনিউয়েবল নন রিনিউয়েবল যে এনার্জি। সেগুলো যদি আমি এনশিওর করতে না পারি, আমি কি করে বিদ্যুৎ প্রডিউস করব? এবং বিদ্যুৎ প্রডিউস করতে না পারলে আমার ইকোনমিক চাকা ঘুরবে না। এটা একটা সিম্পল, বাংলায় বললে অনবায়নযোগ্য। হ্যাঁ, অনবায়নযোগ্য। তো এখন যে বিষয়টি আপনি বললেন, আমরা জানি যে বিদ্যুৎ সমস্যার একটি মূল কারণ হচ্ছে আমাদের ওই যে এটার যে রসদ, যে র ম্যাটেরিয়াল যেটা গ্যাস, সেটি কিন্তু নাই। আমাদের যতগুলি বিদ্যুতের প্ল্যান্ট আছে এখন পর্যন্ত, তার বেশিরভাগই কিন্তু যা বানানো হয়েছে, মানে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগ পর্যন্ত, তার বেশিরভাগই কিন্তু আপনার চলতে হচ্ছে গ্যাসে। গ্যাসের বাইরে অন্য কোনো র ম্যাটেরিয়ালস ইউজ করার সুযোগ ছিল না। আমাদের যে প্ল্যান্ট ছিল না সেটা কিন্তু না, 800 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে এরকম বিদ্যুতের প্ল্যান্ট আমাদের বসে ছিল, কারণ আমাদের গ্যাস ছিল না। কাজে এখন এই গভর্নমেন্ট ক্ষমতায় এসে যেটি করলো, একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা আওতায় আমরা যে বিদ্যুতের যে জরুরি অবস্থার মধ্যে ছিলাম, সেইখান থেকে বের হয়ে আসার জন্য কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলি নিয়ে আসার ব্যবস্থা করা হলো। এবং এগুলো সবকিছু কিন্তু ডুয়েল ফিউল বেসড, মানে 2 ধরনের ফিউল ব্যবহার করা যাবে। গ্যাস দিয়েও করতে পারবেন, ফার্নেস অয়েল দিয়েও করতে পারবেন। এখন তো আমার গ্যাস নেই, কাজে আমাকে ফার্নেস অয়েল দিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ইলেকট্রিসিটি প্রডিউস করতে হবে। যখন আমি গ্যাস পাবো তখন আমি গ্যাস ইউজ করব। কিন্তু আমরা জানি যে ফার্নেস অয়েলে কিন্তু আমরা ডিপেন্ড করতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটের উপর, এবং এটার অনেক এক্সপেন্সিভ। কিন্তু মূল কথা হচ্ছে, এটা যদি অনেক ব্যয়বহুল হলেও কিছু করার নেই আমাদের, কারণ বিদ্যুতের অনুপস্থিতি আরো অনেক বেশি আমাদের জন্য এক্সপেন্সিভ। যেটা বলে যে অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি ইজ কস্টলিয়ার দেন এক্সপেন্সিভ ইলেকট্রিসিটি। কাজে বিদ্যুৎ আমার লাগবেই। কাজে কুইক রেন্টালের ফরম্যাটে এই গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে, এবং যখন আমরা একই সাথে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে গ্যাস উত্তোলন করতে হবে। যার কারণে এই যে কনক ফিলিপসের সাথে যে চুক্তিটি হলো, আমাদের আসলে সময় নেই বসে থাকার, এবং এই চুক্তির মধ্যে সব ধরনের বাংলাদেশের সব ধরনের স্বার্থ সিকিউর করে এই চুক্তি করা আছে। চুক্তির মধ্যে সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। এখানে কনক ফিলিপসের মতন কোম্পানিকে অ্যাপয়েন্ট করা হয়েছে আমাদের হয়ে গ্যাস উত্তোলন করে দেবে, এবং আমাদের শর্ত অনুযায়ী গ্যাসগুলি পুরোটাই আমরা পাবো। এর মধ্যে একটি অংশ চলে যাবে উত্তোলন করা বাবদ যে খরচ, সেই খরচে একটি। আচ্ছা, আমার সাথে আপনি একমত হবেন কিনা এই ধারণাটা, যে যে কোম্পানিকে আমরা এখানে চুক্তি করেছি, এটা অনেকটা বর্গা চাষীদের মতন।
হ্যাঁ তা তো বটে। এবং আমরা যে ডেভেলপার কোম্পানিগুলো দিয়ে জমির মালিক যে তিনি ছেড়ে দিয়ে দায়িত্ব দিয়ে দেন, তো এরকম একটা বর্গা চাষী কিংবা ডেভেলপারদের মতন। অ্যাবসলিউটলি ওদের কাজ হচ্ছে যে আমরা তাদেরকে দুটো ব্লক দিয়েছি, যে ব্লকগুলি আমরা দিয়েছি এটা স্পেসিফিকলি এবং সমুদ্র চট্টগ্রাম সমুদ্র 280 কিলোমিটার দূরে, গভীর সমুদ্র বন্দর। এক্স্যাক্টলি। এখন এবং এখানে চুক্তিটা দেখেন কিভাবে করা আছে, তারা কিন্তু এক্সপ্লোর করবে, আমরা কিন্তু এখনো জানি না আছে কিনা, আমরা একটা এস্টিমেট ধরি 2 TCF এর মতন থাকতে পারে, কিন্তু এটি থাকতে পারে নাও থাকতে পারে। এবং আমরা জানি যে 1.5 TCF এর নিচে যদি হয় তাহলে কিন্তু এটা কমার্শিয়ালি ভায়াবল হবে না, আপনি পেলেও এটা উত্তোলন করে লাভ হবে না। কারণ সেখানে বলা আছে কনকো-ফিলিপস সব ব্যয় বহন করবে, যদি কিছু না পাওয়া যায় এটা তাদের দায়িত্ব, বাংলাদেশ সরকারকে 1 পয়সা বহন করতে হলো না, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না। যদি পাওয়া যায় তাহলে কি হবে বলা আছে যে এই বিদ্যুৎ তুলতে যে খরচ হলো সেই খরচের একটা অংশ আমরা গ্যাস বিক্রি করেই উঠিয়ে ফেলবো, আর বাকি যে অংশ আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যদি আপনি দৈনিক 75 MMCF গ্যাস উত্তোলন করেন তাহলে পেট্রোবাংলা 55% ফ্রি গ্যাস পাবে আর 45% কনকো-ফিলিপস। আপনি যদি 600 MMCF উত্তোলন করেন তাহলে পেট্রোবাংলা 80% পাবে, কনকো-ফিলিপস পাবে 20%। কিন্তু এই জায়গাটায় মানে যেভাবে বলা হচ্ছে যে পেট্রোবাংলা পাবে 20% আর কনকো-ফিলিপস পাবে 80%, এই ব্যাখ্যাটা কিন্তু মানে সচেতনভাবে করা হচ্ছে। এই ব্যাখ্যাটা আপনাকে ধরিয়ে দেই, এখানে যে শর্ত সাপেক্ষে বিষয়টি বলা হচ্ছে সেই শর্তে এটার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে গ্যাসটা আমি বললাম যে কস্ট রিকভার করার জন্য বিক্রি করা হবে, সেই গ্যাসটা কিন্তু বাংলাদেশকে পেট্রোবাংলাকে বিক্রি করা হবে এবং তার বাধ্যবাধকতা আছে। আপনাকে এই কিন্তু এই চুক্তির সবচেয়ে গুরুত্বর মানে প্রথম ইতিবাচক দিক হচ্ছে এটাই, কোনো চুক্তিতে উল্লেখ ছিল না। অ্যাবসলিউটলি। এই যে আপনার 14.7 এখানে যদি আপনি যান এই আর্টিকেলে যদি যান TSC তে, যে কোনো কেউ আপনার ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে তারা গ্যাস তখনই রফতানি করতে পারবে which is subject to আমার কাছে পুরো কপিটাই আছে। আপনি দেখেন 15.6 এখানে ক্যাটেগরিক্যালি বলা আছে ফার্স্ট রাইট অফ রিফিউজাল হচ্ছে পেট্রোবাংলার, কস্ট রিকভারি গ্যাস পেট্রোবাংলাকে সেল করতে হবে, কনকো-ফিলিপসের যে এই কাজ বর্গা চাষীদের মতো যেটি বললেন কাজ করে দেওয়া বাবদ যে তাকে পারিশ্রমিক আমরা দিচ্ছি সেই গ্যাসটাও তার কিন্তু কোনো রাইট নাই বহির্বিশ্বে অন্য মার্কেট বিক্রি করা, তারা আমাকেই বিক্রি করতে হবে এটা, আর আমি যে ফ্রি গ্যাস পাচ্ছি সেটা আমি পাচ্ছি। কাজে আমার যে পাইপলাইনে যে বিষয়টি উঠানো হচ্ছে $350 মিলিয়ন খরচ হবে, সেই পাইপলাইনটি কিন্তু আমি বানাচ্ছি 100% গ্যাস আমার এখানে নিয়ে আসার জন্য। কাজে এর বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নাই, তখনই তারা নিয়ে যেতে পারবে যদি পেট্রোবাংলা রিফিউজ করে, এবং পেট্রোবাংলার বাইরে বাংলাদেশের কোনো প্রাইভেট সেক্টরের থার্ড পার্টি রিফিউজ করে তখন তো এক্সপোর্ট করা ছাড়া উপায় থাকবে না। কিন্তু আজকে বাস্তবতা আমরা কি জানি, এই রিফিউজ করার কোনো সুযোগ নেই, এই গ্যাসটা আমাদের লাগবে, আমাদের ইকোনমিক যেহেতু সময় একটু আমাদের টানাটানি থাকে অনুষ্ঠানে সব সময়, যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যে কথাটাই এইবার চুক্তিতে যেটা চমৎকার করে উল্লেখিত হয়েছে, আপনি নিশ্চয়ই বলবেন যে বাংলাদেশের আইনে কিন্তু বিরোধ নিষ্পত্তি হবে এবং উভয় পক্ষ যদি সম্মতি থাকে বাংলাদেশের প্রথম আদালতে এটা হবে, তাহলে সিঙ্গাপুর আদালতে হবে। সিঙ্গাপুর আদালতে মজার ব্যাপারটা কি জানেন, গোটা বিশ্বব্যাপী যে প্র্যাকটিসটা আছে বিরোধ নিষ্পত্তি কিন্তু সবসময় থার্ড কোনো কান্ট্রিতে হয়। জিনিসটি হচ্ছে এরকম, এটা যদি থার্ড কোনো কান্ট্রিতেও হয় আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমি বাংলাদেশে করতে পারতাম এটা আমার জন্য অ্যাডিশনাল বোনাস। যেমন ধরেন একটা টেলিভিশন কিনতে গেলেন, টেলিভিশনের সাথে আপনি ওয়ারেন্টি পেলেন যেটা পাওয়া উচিত, সো আপনার জন্য ঠিক আছে এই ক্রয়টা, কিন্তু আপনি যদি দেখেন সে আপনাকে একটা এক্সট্রা ওয়াকম্যান সাথে দিয়ে দিল, সেটা আপনি পেলে খুব ভালো, না পেলেও আপনার ক্ষতি নাই। তো বিরোধ নিষ্পত্তির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি পান খুব ভালো, না পেলেও কোনো ক্ষতি নাই, কারণ এটাই হচ্ছে রেগুলার প্র্যাকটিস, বিষয়টি হচ্ছে এরকম। কিন্তু আপনাকে আরো দু একটি কথা আমি বলতে চাই, এই চুক্তিতে মজার কিছু বিষয় আছে যেটি আগের পিএসসি গুলোতে ছিল না এই চুক্তি বাইরে। যেমন ধরেন এখানে বলা আছে যে পেট্রোবাংলাকে আগে ট্যাক্স পে করতে হতো, কর্পোরেট ট্যাক্স, এখানে স্পেসিফিকলি বলা হচ্ছে কনকো-ফিলিপস বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে। আরেকটা জিনিস দেখেন এখানে স্পেসিফিকলি বলা আছে, সেটা হচ্ছে যে এই যে কন্ট্রাক্টটি বাংলাদেশ গভর্নমেন্ট বা পেট্রোবাংলা যে কোনো সময় টার্মিনেট করতে পারবে আন্ডার সার্টেন কন্ডিশনস, এবং দে ডোন্ট হ্যাভ টু পে এনি পেনাল্টি ফর দ্যাট। তারপরে স্পেসিফিকলি বলা আছে তারা যে এই যে সাব কন্ট্রাক্ট দিবে ভেন্ডার্স, সেগুলো কিন্তু পেট্রোবাংলার অনুমতি সাপেক্ষে তারা নিয়োগ দিতে পারবে, তার বাইরে তারা যা ইচ্ছা তাই করতে পারবে না। এবং আরেকটা জিনিস স্ট্রিক্টলি যখন প্রোডাকশনে যাবে তখন যে টোটাল যে জনবল এখানে নিয়োগ করা হবে 10%-এর বেশি তারা বাংলাদেশের বাইরে কাউকে নিয়োগ দিতে পারবে না, 90% বাংলাদেশের ভিতর থেকেই জনবল নিয়োগ দিতে হবে। কাজেই যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কিন্তু শেখার একটা সুযোগ হলো, তার মানে আমরা টেকনোলজি ট্রান্সফার, বাট এই ট্রান্সফারের একটা সুযোগ তৈরি হচ্ছে এখানে। এবং আরো বিষয় যেগুলো বলা আছে, যেমন ধরেন যে সবচেয়ে অনেক কিছু আমরা দেখি না, এই বিষয়টি কিন্তু উঠাচ্ছেও না অনেকে আনফরচুনেটলি অ্যান্ড ইন্টারেস্টিংলি, যে আপনার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন এই যে বিশাল যে আপনার ইকুইপমেন্টস টুলস এগুলো যে থেকে গেল,
এটা তো একটা এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট আছে, এটা কিন্তু প্রপারলি ডিসপোজ করতে হবে, রেখে দিয়ে তো চলে যেতে পারেন না। এই ডিসপোজ করতে যে একটা বিশাল কস্টের ইস্যু আছে, এবং এখানে বলা আছে এইটা রেখে দিয়ে কনকোফিলিপস তার প্রফিট তুলে নিয়ে পালিয়ে যেতে পারবে না। এখানে এখন থেকে একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, বোথ কনকোফিলিপস এন্ড পেট্রোবাংলা। এই ফান্ডটা দিয়ে ওটাকে ডিসপোজ করার জন্য ব্যয় করা হবে, এবং এই ফান্ডটা পেট্রোবাংলা কন্ট্রোলের মধ্যে থাকবে, কনকোফিলিপসের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে আগে থেকে যে সেফটি নেট গুলি দেখেন, তারপরে আপনার কম্পেনসেশন ক্লজটা অ্যাড করা হয়েছে। দেখেন এর আগে আমাদের যে সমস্যাগুলি হয়েছে, যদি কোনোভাবে তাদের নেগলিজেন্সের জন্য, ইনসিনসিয়ারিটির জন্য কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, কম্পেনসেট করার বিষয়ে স্পেসিফিকলি মেনশন করা আছে। তো এত কিছু করে যে আমরা যে সেফটি নেটটা যেগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি এটা একটা ভালো চুক্তি হয়েছে, এবং আমাদের তো আর তো কোনো উপায় নেই। গ্যাস ছাড়া আমরা ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস করবো? এবং আপনাকে আরেকটা জিনিস শাহেদ ভাই বলতে চাই, আপনি বললেন যে প্রথম যে পাওয়ার প্ল্যান্টটা করা হয়েছে, এবং দুঃখের বিষয় কি জানেন, আজকে 2011, আজকে এসেও এই বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আমি মজা করে বলি, বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষ, এই যে আমরা লোডশেডিং নিয়ে কমপ্লেন করি, এটা নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই। কেন? তারা সবসময় বিদ্যুৎ পায় এই জন্য না, তারা কখনোই বিদ্যুৎ পায় না এই জন্য। কাজে আজকে বিষয়টি কিন্তু আপনার কাছে আরাফাত ভাই একটু ফিরে আসবো, কারণ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শাহেদ ভাই, আমি যেই প্রসঙ্গটি আপনার কাছে, যেহেতু আজকে আপনার সাথে কথা বলার সুযোগ একটু কম হলো, কারণ এখন করতে পারছি না, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই যে পাহাড় ধস, এটা আমরা কিন্তু আমাদের এই পৃথিবীটাকে অবাসযোগ্য করে তুলেছি। আপনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন? না, এটা অবশ্যই আমরা আমাদের পৃথিবীটাকে আমরাই তো অবাসযোগ্য করে তুলেছি। এই যে পরিবেশ বিপর্যয়, আপনার দেখবেন যে আপনার এই কারণে কিন্তু আপনার পাহাড় কাটা হচ্ছে, তারপরে এই কারণে জলোচ্ছ্বাস বাড়তেছে, পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া পড়তেছে। কিন্তু কষ্ট লাগছে কোনটা, যে আপনার এই যে ঘটনাটা ঘটলো চট্টগ্রামে বাটালি পাহাড়ে, এখানে কিন্তু আপনার আগে থেকেই কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে এই ধরনের একটা দুর্ঘটনার আশঙ্কা আছে, তারপরে কিন্তু মাইকিং করা হয়েছিল, কিন্তু তারপর কিন্তু তারা সরলেন না, এবং তারা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার শিকার হলেন। আরাফাত ভাই, আপনার কাছে আবার একটু আসছি, আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। যেমন সাঙ্গু, আপনি সাঙ্গুতে দেখবেন যে 6 ট্রিলিয়ন ঘনফুটের ইয়ে ছিল, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 20% গ্যাস আমাদের ভাগে, এবং জালালাবাদে কিন্তু আমরা বেশি পেয়েছি। আবার এটা ডিপেন্ড করে কস্ট প্রাপ্তির উপরে, প্রাপ্তি এবং কস্ট রিকভারি। এক্স্যাক্টলি। তবে জিনিসটা কিন্তু বলা হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে, সবচেয়ে ভয়ানক যেটা, আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলি আছে 2012 সালের শেষ নাগাদ সবই শেষ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আমরা এগুলো নিয়ে এই যে টানাহেঁচড়া করতে, যে গ্যাসের জন্য এক্সপ্লোর করে গ্যাস নিয়ে প্রোডাকশনে যেতে 7-8 বছর লেগে যায়। এই যে ফোরসাইটনেসের অভাব, আমি বুঝি না একটা জিনিস, যে গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য আসে, ডেভেলপমেন্ট না হলে আমরা কমপ্লেন করি, কিন্তু গভর্নমেন্ট যখন ভালো কিছু করতে যায়, ভবিষ্যৎ চিন্তা করে, আমরা এয়ারপোর্ট বানাতে যাব প্রতিরোধ, আমরা গ্যাসের উত্তোলন করতে যাব প্রতিরোধ, এইটা কেন হবে? আমার কথা হচ্ছে এটা, গভর্নমেন্ট তো আসেই মানুষের ডেভেলপমেন্টের। আপনি প্রায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনি বেশ সঠিক তথ্য দেন, উপস্থাপন করেন, যে এটা অকাট্য যুক্তি থাকে আপনার। আপনি দেখবেন ইন্টারন্যাশনাল এনার্জি আউটলুক 2010-এ, মানে আগামী 20 বছরে উন্নয়নশীল বিশ্বে বিদ্যুতের চাহিদা 118% বাড়বে। চীন, ভারতের পাশাপাশি বাংলাদেশও এই বর্ধিত চাহিদার বড় গ্রাহক হবে। আমরা, আপনি যে 2012 সালের কথা বললেন, যেটা তো মানে আমরা যদি এখন যদি যাই, আর এই চুক্তির বিরুদ্ধে অযৌক্তিক যদি বিরোধিতা হয়, তাহলে তো বাংলাদেশে আপনি অবকাঠামো উন্নয়ন করতে পারবেন, মহা বিপদে পড়বো আমরা। এই যেমন বিবিআনা, সাঙ্গুয়ানা যে ব্যাপারগুলো, এখানে কিন্তু আমরা কিন্তু 50% গ্যাস বাংলাদেশ পাবো অবশ্যই। তা আপনি যেটা বললেন যে কস্ট রিকভারির উপর ডিপেন্ড করবে সবকিছু। অ্যাবসলিউটলি। এই কস্টটা যদি দেখুন আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমাকে এই গ্যাস বিক্রি করে কস্ট রিকভার করতে হতো না। আমার যেহেতু টাকা নেই, এই জন্য আমার যে সম্পদ আছে, আমার এটা তুলতে তো কষ্ট আছে, খরচ তো পড়বে। এই খরচটা আপনি কোথা থেকে পাবেন? কেউ তো চ্যারিটি করে আপনাকে দিবে না। একটা ছোট হিসাব একেবারে শেষ পর্যায়ে শিখেছি আমরা, যে একটা জায়গা যদি $100 মিলিয়ন যদি খরচ এই হিসাব আসে, তাহলে তার তুলতে যদি আরো $100 মিলিয়ন খরচ হয়, তাহলে আপনার এই $200 মিলিয়নের যখন গ্যাসটা তোলা হবে, তখন তার উপরে তো এই ভাগটা আসবে। অবশ্যই খরচ যা পড়বে সেটা তো ট্রান্সপারেন্ট, আমাদের এক্সপার্ট তাদের এক্সপার্ট আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে চুক্তি প্রকাশ করা হোক, তা যারা চুক্তির বিরোধিতা করছেন তারা তাহলে চুক্তি না দেখে বিরোধিতা করছেন। অফকোর্স, কারণ চুক্তি তো প্রকাশিত। আপনাকে আমি আরেকটা টক শোর এক্সাম্পল দিতে পারি, যেখানে ক্যাটেগরিক্যালি একটি আর্টিকেলকে ডিনাই করা হয়েছে, অথচ এই আর্টিকেলটি কিন্তু আছে আমার সাথে, আনফরচুনেটলি ওই মুহূর্তে সাথে ছিল না, কিন্তু স্পেসিফিক্যালি যে বিষয়টি আছে সেটাকে ডিনাই করা হচ্ছে। শেষ পর্যায়ে শেষ করুন না, সেটি আর কি, যেটি বলতে যাচ্ছি, যে দেখেন এই চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ সবকিছু
সিকিউর করে তারপরে আমরা যাদের এক্সপার্টিজ আছে এরকম একটি কোম্পানিকে, এবং আপনি দেখেন এই যে অফশোর যে গ্যাস ড্রিলিং যেটা, এটা কিন্তু মুখের কথা না, পৃথিবীতে হাতে গোনা কিছু কোম্পানি পারে, সবাই পারে না। চীন রাশিয়া পর্যন্ত পারছে না। এক্স্যাক্টলি। এখন এখানে আমরা কি করেছি দেখেন, আমরা কিন্তু যে কোনো একজনকে ধরে এনে দিয়ে দিইনি, আমরা কিন্তু ওদের মধ্যে আবার কম্পিট করিয়েছি, করিয়ে তারপরে যা নেগোশিয়েট করে বেস্ট ডিলটা যার সাথে করতে পেরেছি তার সাথে কিন্তু এবং এইটাই কিন্তু এবার প্রথম শেষ এসে গেছি আমরা। এবারে কিন্তু প্রথম যে আপনারা দেখবেন যে প্রতিযোগিতামূলক বিডিং এর পাশাপাশি অংশগ্রহণকারী কোম্পানির সাথে কোনো নেগোসিয়েশন যে করার কথা যে বলা হয়েছিল সেটার জন্য বিধান কিন্তু এবার তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে স্বচ্ছতার ব্যাপারে কিন্তু কোনো প্রকার ঘাটতি নেই, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। শাহেদ ভাই, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে কখন কখন সময় পার হয়ে গেছে টের পাইনি, এবং আপনি যে মন দিয়ে শুনছিলেন, এবং নিশ্চয়ই আগামীতে আপনার না না সেটা ঠিক আছে, এটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয় তো। আরাফাত ভাই, আপনার কাছ থেকে অনেক কথা শোনাচ্ছিল, শুনতে পারলাম না, এক অনুষ্ঠানের সম্ভাবনা। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হলো আজকের অনুষ্ঠানের জন্য। আগামীকাল একই সময় দেখা হবে খবর প্রতিদিন অনুষ্ঠান নিয়ে।